হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসিখুশি আছেন। আর অশরীরী চ্যানেলের এই ঘটনাগুলো আপনারা দারুণভাবে উপভোগ করেন। আমি সৌম্য মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ বুধবার। প্রথমেই আমি করজোড়ে একটু মার্জনা চেয়ে নিই যে আমি আজ 11 দিন বাদে আপনাদের সামনে আসছি গল্প শোনাতে বা ঘটনা শোনাতে। এগুলো গল্প নয়, কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো কেউ আমাকে পাঠান। তা ঘটনা আমার কাছে অনেক এসেছিল, টেল ইউ ভেরি ফ্রাঙ্কলি, কিন্তু জানেন তো, ঘটনাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে না। মানে আমি বেশ বুঝতে পারছিলাম, এবার আমি খেটে ধরুন আপনাদের শোনাবো, অথচ আপনাদের একটু ভালো লাগলো না বা আপনাদের মনটা ভালো লাগছে না, তাহলে তো সেটা মানে বিফল হয়ে গেল। এবারে ধরুন আমি যে এই বইয়ের গল্প বলবো বা বই থেকে নিয়ে কোনো ঘটনা আপনাদের শোনাবো, তো সেগুলো শোনাতে গেলে ধরুন আমি শোনালাম, আমি বলে দিলাম যে অমুক জায়গা থেকে অমুক এই লেখাটা পাঠিয়েছে, আপনারা তো দেখতে যাবেন না। কিন্তু এটা দিনের বেলা, রাত্রে যখন আমি খেয়ে দিয়ে বিছানায় যাব, আমি আমার নিজের বিবেকের কাছে কি আমি দেবো, কৈফিয়ত দেবো যে আমি ফেক গল্প শুনিয়ে আসলাম কিছু মানুষকে? এটা তো হতে পারে না। এটা আমার খুব নীতিবিরুদ্ধ কাজ, যার জন্য আমি ঠিক ওই ধরনের ঘটনা বলতে আমি রাজি নই। যদি বইয়ের ঘটনা কোনোদিন বলতে হয়, আমি বলেই দেবো যে বইয়ের ঘটনা। তো যার জন্য আমার এই আসতে এই দেরি, কারণ মনের মতো আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, চলুন, আপনারা যে আমার সাথে আছেন এটাই অনেক বেশি। আমার মতো একটা মানে খুব ছোট চ্যানেল, খুব সাধারণ চ্যানেল, একটা পাতি চ্যানেল বলতে পারেন, এর থেকে প্রচুর প্রচুর মানে বড় বড় চ্যানেল আছে, অলৌকিক চ্যানেল। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো চলুন, আজকে আমি প্রথমে আমি শর্মিষ্ঠা সিস্টারের একটা ঘটনা আমি বলি। এই ঘটনাটা উনি আমাকে অনেকদিন আগে পাঠিয়েছিলেন, কিন্তু এর প্যারালাল আমি কি ঘটনা বলবো আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। ফলে আমাকে একটু মানে সময় নিতে হয়েছে, বাধ্য। আমি কি করব বলুন, কিছু উপায় নেই। তো চলুন আমি শর্মিষ্ঠা সিস্টারের ঘটনাটা আমি শোনাই। এই সিস্টার ইছাপুরে থাকতেন আগে। তো ইছাপুর থেকে যখন উনি বঙ্গবাসী কলেজে পড়েন, তখন ওনার বাপের বাড়ি হচ্ছে ইছাপুর। ইছাপুর থেকে উনি মর্নিং কলেজ করতেন, ঠিক আছে, বঙ্গবাসী কলেজে। তারপরে বিয়ের পরে বোধহয় বারাকপুরে আসেন। এবার এই বারাকপুরে যখন আসেন, এই বারাকপুরে আসার পর এনার যিনি ছোট দেওর, হুম, এই শর্মিষ্ঠা সিস্টারের ছোট দেওর, ইনি এই রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত, মানে প্রমোটারি করেন। এবং এনার আরো দুজন পার্টনার আছে, মানে টোটাল 3 জন। কিন্তু এই 3 জন পার্টনারের মধ্যে এই শর্মিষ্ঠা সিস্টারের যিনি ছোট দেওর, ইনি হচ্ছেন সব থেকে বেশি অ্যাক্টিভ। আপনারা দেখবেন যে পার্টনার হয়তো 3 জন 4 জন বা 5 জন আছে, তার মধ্যে 2 জনকে দেখবেন অ্যাক্টিভ। কোনো পরিবারেও আপনি দেখবেন 5 জন 6 জন 7 জন মেম্বার আছে, তাদের মধ্যে 1 জন বা 2 জন তারা ডিসিশন নেন, সবাই কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে থাকে। তো এটা হচ্ছে ব্যাপার, অনেকে সাইলেন্ট থাকে। তো যাই হোক, ইনি একটু কাজ পাগল এবং খুব অ্যাক্টিভ ছিলেন। তো এনাদের আগে অনেকগুলো প্রমোটিং করেছেন, এবং এটা খুব রিসেন্ট ঘটনা। এটা 2023-এর শেষের দিকের ঘটনা, আপনাদের যেটা আমি বলছি এখন, 2023-এর শেষের দিকের ঘটনা। ঘটনাটা ছিল হচ্ছে, এনারা নর্থ 24 পরগনা কোনো একটা জায়গায় এনারা একটা বাড়ি বরাত পান। মানে ভদ্রলোক হয়তো বলেন যে এই বাড়িটা প্রমোটারকে দেবো, তা ওনারা সেই বাড়িটাকে ধরে নেন। এবং উত্তর 24 পরগনা বলতে গেলে, দেখুন, আপনারা হয়তো বলবেন যে আমি হয়তো হাইট করে যাচ্ছি। হাইট তো নিশ্চয়ই করছি, কারণ জায়গার নাম তো আমি তো বলা যাবে না, সেই অ্যাপার্টমেন্টে এখন বহু লোক বাস করে। তো আমি আপনাদের বলে দিচ্ছি, এটা বিটি রোড ধরে যেতে হবে, এইটুকু আমি বলে দিলাম। বিটি রোড ধরে একদম এগিয়ে যেতে হবে, মানে দমদম জংশনের মেইন লাইন যেটা, ওই লাইনের মধ্যেই পড়ে কোনো একটা জায়গা এই প্রমোটিংটা হয়েছিল। এবং যেটা ওর নিয়ারেস্ট স্টেশন যেটা, সেখান থেকে আপনি যদি বাস রাস্তার দিকে আসেন, বাস রুটে আসেন, মানে যেখান দিয়ে বাস টাস যায়, ওরও কিছুটা পিছনে, একটু ব্যাকওয়ার্ডে, মানে মেইন যে বড় রাস্তা, বাস রাস্তা, তার থেকেও একটু ব্যাকওয়ার্ডে। আগে ওই জায়গাগুলো আপনার জলা জায়গা ছিল, মানে জলা জায়গা বা ধানি জমি টমি এগুলো ছিল। পরে সেগুলো প্লটিং করে বিক্রি হয়। তারপর অনেক লোক বাড়ি করেছে, কোনো বাড়ির বয়স 30 বছর 40 বছর এরকম হয়ে গেছে।
তো ওখানেই একটা পুরনো বাড়ি, এক ভদ্রলোক, তা উনি বোধহয় এনাদের দিয়েছেন প্রমোটিং করবার জন্য। তাই এনারা ভদ্রলোককে শিফট করে দিয়েছেন, পাশেই আলাদা কোথাও ভাড়াতে শিফট করে দিয়েছেন। শিফট করে বাড়িটা ভাঙার কাজ শুরু হয়েছে। তো বাড়িটারি তো ভাঙছে, এবারে এরা খুব তড়িঘড়ি এরা কাজ তুলে দেয়। একটা কন্ট্রাক্ট থাকে তো যে 2 বছরের মধ্যে এরকম উঠে যাবে। তা কাজ চলছে, কাজ চলছে, এবং আপনারা জানেন যে ফ্ল্যাট বাড়ি তো সব কলম ঢালাই করে করে হয়। হুম এমনি সাধারণ বাড়ির মতো তো এরকম ভিত করে তারপরে এ করে তো হয় না। আগে যেমন ইটের গাঁথনি দিয়ে হতো, এখন কলম ঢালাই করে হয়। কলম ঢালাই, রুফ কাস্টিং, তারপরে ব্রিক ওয়ার্কস হয়। তো এদের গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে, ফার্স্ট ফ্লোরও কমপ্লিট। সেকেন্ড ফ্লোর, মানে যেটাকে আমরা বাংলায় 3 তলা বলি, তার ওই রুফ কাস্টিং এর জন্য ওই লিংটনের কাজ চলছে। লিংটনের ওই রড বাইন্ডিং টাইন্ডিং এগুলো চলছে, ফলে উপরে উঠে কাজ করতে হচ্ছে। তো নিচে গ্রাউন্ড ফ্লোরে ব্রিক ওয়ার্কস হয়ে গেছে, ফার্স্ট ফ্লোরেরও ব্রিক ওয়ার্কস হয়ে গেছে, দরজার পাল্লাও বসে গেছে, এই দরজার ফ্রেম বসে গেছে, পাল্লা পাল্লা কিছু নেই, এই আর কি। তা ওনারা ওইখানে একটা ছোট মতো একটা ঘর একটু পরিষ্কার টরিষ্কার করে একটা ছোট্ট অফিস মতো ওখানে করে নিয়েছিলেন, যেখানে কি হিসেব কিতেব বসে করা বা এ করা, বা কেউ যদি বুক করতে আসে তাহলে অফিস হিসেবে ওইটাই চিহ্নিত করেছিলেন। তো এই 2023-এর শেষের দিকের ঘটনা বলি। একদিন ওনার ওই ছোট দেওর আর একজন পার্টনার, তারা দুজনে বসে ওই হিসেব কিতেব দেখছে দুপুরবেলা, আর মিস্ত্রিরা কাজ করছে ওই সেকেন্ড ফ্লোরের ওই, মানে যেটা 3 তলা, ওটার ওই লিন্টনের ওই রড বাইন্ডিং এর কাজ চলছে। এরা নিচে বসে হিসেবপত্র দেখছেন, হঠাৎ একটা গেল 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 রব, গেল গেল রব, কিরে কিরে কি হলো কি হলো, ধুমধাম ধুমধাম সিঁড়ি দিয়ে নেমে আসার আওয়াজ, বুঝতে পেরেছে? তা এসছে, দাদা শিগগিরি আসেন, পড়ে গেছে। কে পড়ে গেছে, কে পড়ে গেছে? যে দেখেন যে ওই লিন্টনের উপর থেকে ওই একদম নিচেই পড়ে গেছে। তার মধ্যে একটি লোকের চোট তত গুরুতর কিছু না, কিন্তু আরেকটি ছেলে যার নাম হচ্ছে সমীর, তার মাথার এখান থেকে মানে রক্ত বেরোচ্ছে ফেটে। এবার এরা তো মানে মহা মুশকিলে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করেছে, এক ফোঁটা দেরি করেনি। তা যে রাত্রিরে ওই দুপুরে সমীরকে হসপিটালে দেওয়া হলো, ওই রাতটা ছিল, পরের দিনকে সমীর এক্সপায়ার করে যায়, মারা যায়। মানে ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল, ওর ব্রেনে লেগে। কিন্তু আরেকজন যে পড়েছে সে কিন্তু মানে কি বলবো, মানে রাখে ওরই মারে গে, তার কিন্তু অত চোটাঘাত কিছু লাগেনি, কিন্তু সমীর মারা গেল। তো এই সমীর মারা যাওয়ার পরে এবার বুঝতে পেরেছেন যে কিরকম ধরনের ঝামেলা হয় এই ধরুন প্রমোটারি করতে গেলে। পুলিশ, হ্যাঁ, তারপরে পোস্টমর্টম, অমুক তমুক ঝামেলা, তারপরে সেই বডি, তার সেই সবই মুর্শিদাবাদের মিস্ত্রি আসে মোহামেডান, সেই বডি তাদের বাড়িতে পৌঁছে দেয়া, তাদের আর্থিক সাহায্য করা, পুলিশকে পয়সা দেয়া, মানে নানা রকম মানে হ্যাপাজার। তো যা হোক, সেটা তো মানে মোটামুটি মিটলো। মেটার পরে এইবারে এনার এই যে এই শর্মিষ্ঠা সিস্টারের এই যে দেওর যিনি, তিনি তো রোজই যেতেন, সকালবেলার দিকে একবার যেতেন, ব্রেকফাস্ট টেকফাস্ট করে সকালে দেখে আসতেন কাজের প্রোগ্রেস, কটা মিস্ত্রি লেগেছে কি লেগেছে। আবার বিকেলের দিকে গিয়ে উনি যতজন মিস্ত্রি লেবার টেবার আছে খোরাকি টোরাকি দিয়ে চলে আসতেন, আর পার্টনারটাও কখনো কখনো আসতো। তো যাই হোক, তো এরমভাবে উনি একদিনকে গেছেন। তো তখন ওই মিস্ত্রিটা বলছে যে দাদা একটা কথা বলবো। তা বলছে হ্যাঁ বলো। বলে রাত্রিবেলা না খুব ভয় লাগে। তো বলে কেন, ভয় কিসের? বলে আসলে, বলে তোমরা তো ওই ফার্স্ট ফ্লোরে এই দুঘরেই দুটো আলো জ্বলছে, এরকম ডুম লাগিয়ে দিয়েছে, তার দিয়ে ঝোলানো আলো লাগানো আছে, ওইখানে ওরা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করে খায় শোয়। তো বলছে কেন, কিসের ভয়? তা বলে না, কেমন যেন গা ছমছম করে, আহ, ভাতের হয়তো ফ্যান গালতে গেছি, দেখছি আলোর ছায়াটা পড়েছে, দেখছি একটা লম্বা ছায়া এরকম পড়ে আছে, মনে হচ্ছে যেন কেউ পাশ থেকে শট করে সরে গেল। হ্যাঁ, কেউ মনে হচ্ছে লিফটের ওই যে ঘরের ওইখান থেকে কেউ সরে গেল, এইরকম আমরা দেখি, জানেন। তা এরা দেখুন জিনিসটা মাথা ছাড়া দিলে তো পাত্তা পেয়ে বসবে। তো বলেছে না না, এগুলো কিছু না, এগুলো মনের ভুল, এগুলো তাড়িয়ে দাও, এসব জিনিস হয় না।
হুম, ওগুলো তোমরা আসলে এতদিনের চেনা পরিচিত এক জায়গার লোক, ওই জন্য তোমরা বেকার ভয় পাচ্ছ। এগুলো এসব কিছু হয় না। তো যাই হোক, এরকম করে তো চলছে চলছে। এইবারে এর বোধহয় ১-১.৫ মাস বাদে ঈদ ঈদ পড়েছে। এবার দেখুন, ঈদে তো সবাই তো বাড়িতে যায়। মহামেডান সব মুর্শিদাবাদের বাঙালি, কিন্তু মহামেডান ঈদে যাবেই এরা। এখন সবাই মিলে তোড়জোড় করেছে, সবাই ঈদে চলে যায়। তো তখন এই প্রমোটারটা বলেছে যে, যে ঠিকাদার ছিল ছেলেটার নাম প্রবীর, ও বোধহয় হিন্দু ছিল, বাঙালি। তো ওকে বলেছে, বলে হ্যাঁ রে, সবাই যদি এরকম যদি ঈদে চলে যায় তাহলে তো এখানে কাজ ডকে উঠে যাবে, কিছু অন্তত রাখ, তারা না হয় এদের হাত দিয়ে বাড়িতে টাকা পয়সা পাঠাক, আমার তো কাজটা তো তুলতে হবে রে ভাই। তো তখন ওই ৪-৫ জন থেকে গেল। ওই প্রবীরের ভাই তপন, যে ঠিকাদার, সে, তার ভাই, আর ৩-৪ জন মিস্ত্রি ছিল, তারা থেকে গেল। বলে ঠিক আছে, আমরা বকরি ঈদে যাবো তাহলে। এরা বাড়িতে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে, এই ৫-৭ জন মিস্ত্রি থেকে গেল। তো এইবার হয়েছে কি, কাজ তো এগোচ্ছে। ওই ৫-৭ জন মিস্ত্রি যা যা কাজটা করবার ওরা করছে, রড বাইন্ডিং করছে, ওই সেকেন্ড ফ্লোরের ছাদটা ঢালাই, ৩ তলার ছাদটা ঢালাই যাবে। তা কাজ এগোচ্ছে। এই সিস্টারের দেওরও যায়, অন্যান্য পার্টনাররাও আসে। হ্যাঁ, ইনি যান ব্যারাকপুর থেকে। তো এইবারে ইনি তো বিকেলবেলায় যে খোরাকি দিয়ে আসে। তা খোরাকিটা দিয়ে আসার পরে মিস্ত্রিটা শান্ত করে কি জানেন তো, ওই সারাদিনের কাজ টাজ হয়ে গেল, এবারে চান টান করে এরা কেউ লুঙ্গি পরে, কেউ প্যান্ট পরে, এরা বাজারের দিকে যায়, যে একটু ওই চা বিস্কুট খেলো, বিড়ি টিড়ি খেলো। এইবারে চাল ডাল তেল নুন বা মাছ বা একটু মাংস নিয়ে আসলো, রান্না করলো, খেলো, আবার শুয়ে পড়লো। এর তো এই কাজ। আর সকালবেলায় উঠে এরা একটা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তাকে ভাত চাপিয়ে দেয়। চাপিয়ে দিয়ে ওই ডাল সিদ্ধ বা কিছু একটা তরকারি দিয়ে এরা খেয়ে তারপরে কাজ করতে শুরু করে। এদের এটা রুটিন। তা এইরকম একদিন উনি ওনার ছোট দেওর ওই খোরাকি টোরাকি দিয়ে চলে এসছে। এসে এবার এই যে প্রবীর বলে যে ছেলেটি, যে ঠিকাদার, এর একটা ভাই আছে তপন, আমি আগেও নামটা বলেছি। এই তপন করে কি, সবাই যখন ওই খোরাকি নিয়ে বাইরে যায়, ও বাইরে বেরোয়। বাইরে বেরোয়, এরা তো তাড়াতাড়ি চলে আসে, এসে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। এই তপন মানে প্রায় মধ্যরাত্রে ওই ফ্ল্যাট বাড়িতে ঢোকে, প্রায় মানে মিড নাইটে, রাত 11:30 11:45 এরকম সময় ঢোকে। আর সে গলাধ্যকরণ, সেই মদ খেয়ে আর কি, মানে এক গলা মদ খেয়ে ও আসে। এবার প্রবীরের সাথে ওর ঝামেলা লাগে, নিজের দাদার সাথে। ঠিক আছে, তাই এরকম একদিন ওরকম দিয়ে এসছে, খোরাকি টোরাকি দিয়ে এসছে, সেদিনও ওই মদ টদ খেয়ে এরকম রাত 11:30 12টার সময় ঢুকেছে। ওর দাদা ওকে বকাবকি করেছে। এবার দুই ভাই এসে বেদম ঝামেলা লেগে গেল। তো ঝামেলা লেগে যাওয়াতে, তো পাশের ঘরের মিস্ত্রিরা শুনছে যে দুই ভাই ঝগড়া হচ্ছে। এবার পাশের ঘরে ওরা জানে যে এটা বেহেট মাতাল ছোটটা। তো তপন ওই প্রবীরকে শাসাচ্ছে, দাদাকে শাসাচ্ছে, তোকে দেখে নেবো। তা বলে যে যা 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 দেখার দেখে নিস। হুম, তুই এরকম দিন রাত এরকম এই মানে রাতের বেলায় রেগুলার মদ খেয়ে আসবি। এবার ও তো শাসি টাসি ঘর থেকে গুমগাম করে বেরিয়ে চলে গেছে তপন। তো প্রবীর ভেবেছে যে রাগ করে বেরিয়ে গেছে, পাশের ঘরে যে মিস্ত্রি টিস্ত্রি আছে ওইখানে যে শুয়ে পড়বে। প্রবীরের এই ধারণা, প্রবীর শুয়ে পড়েছে। আর পরদিন সকালবেলায় ও ওই পাশের ঘরে মিস্ত্রিরা উঠে টুটে গেছে, ওরা রান্না চাপিয়েছে, বললো হ্যাঁ রে, তপন তোদের সাথে শোয়নি? তা বলছে না, তপন তো আসেনি। বলে কালকে রাত্রিরে তো খুব ঝামেলা হচ্ছিল আপনাদের সাথে, আমরা শুনছিলাম, আমাদের ঘুম ভেঙে গেছিল। বলে হ্যাঁ, তা তারপরে তো ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল? বলে তা তো দেখিনি, অন্য মিস্ত্রিরা বলছে। বলে দেখ তো ঘরগুলো ভালো করে খুঁজে। তা ফার্স্ট ফ্লোরের যে যতগুলো ঘর আছে হয়েছে, তারপরে গ্রাউন্ড ফ্লোরের সব খুঁজে টুজে দেখেছে, কোথাও তন্ন তন্ন করে কোথাও নেই। তখন 7টা 7:30 বাজে। তখন প্রবীর চিন্তা করছে, ওর কাছে তো টাকা পয়সাও নেই, টাকা পয়সা নিতে গেলেও তো আমার থেকে নিতে হবে, কারণ ঠিকাদার তো আমি, ও তো বাড়িও যেতে পারবে না, তাহলে গেল কোথায়? তো তখন এই শর্মিষ্ঠা সিস্টারের এই দেওরকে ফোন লাগিয়েছে, কেন ইনি সব ব্যাপারে থাকতেন। তো ফোন লাগিয়ে বলছে যে দাদা, এরকম তপনকে পাচ্ছি না,
তাহলে তপন তোমার ভাই? তা বলছে হ্যাঁ। বলে কেন, তপনের কি হয়েছে, কেন পাচ্ছ না? বলে কাল রাত্রে জানেন তো এরা মদ খেয়ে এসছে, আমার সাথে খুব ঝামেলা হয়েছে, তারপর ঘর থেকে বেরিয়ে গেছে, এখন কোথায় গেছে, পাশের ঘরে মিস্ত্রিদের ঘরেও শোয়নি, কিচ্ছু না, সারা ঘর খুঁজতে, বলে ভালো করে সব খুঁজে দেখো, মদ টদ খেয়ে কোথায় কোন কোণে খুঁজছে পড়ে আছে, আগে ভালো করে দেখো। বলে দাদা সব দেখেছি, আপনি একটু আসবেন? তো বলছে ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি। তো উনি ওই 10টা নাগাদ সকালবেলা ব্রেকফাস্ট করে ওইখানে গেছে, ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়ে তা বলছে কি হয়েছে প্রবীর? তা বলছে এরকম এরকম, দেখুন তো আমি পাচ্ছি না কোথাও, বাড়ি যাওয়ার মতো পয়সা ওর কাছে নেই, এখন আমি তো বুঝে পাচ্ছি না যে ও কোথায় গেল। তাহলে তো পুলিশে টুলিশে খবর দিতে হবে যে কোথায় গেল, নাকি ধারে কাছে স্টেশনে বসে আছে, স্টেশনে বা কোনো জায়গাতে, হয়তো তাও তো বুঝতে পারছি না। তো বলছে ভালো করে ঘরগুলো খুঁজেছো? তা বলছে হ্যাঁ সব খুঁজেছি। তাই শর্মিষ্ঠা সিস্টার দেওয়ারও সব ঘর উকি ঝুঁকি মেরে খুঁজে খুঁজে দেখলো। তারপরে ছাদের ওই যে রড বাইন্ডিং হচ্ছে, ওই দোতলার সিঁড়ি বেয়ে উঠেছে, উঠে দেখে এসছেন যে কাজ হচ্ছে। এবারে দোতলার সিঁড়ি দিয়ে উনি নামছেন, নামতে নামতে হঠাৎ কি খেয়াল হয়েছে, লিফটের ওই যে ঘরটা আছে ওখান থেকে নিচুতে উনি উকি মেরেছেন। উকি মেরে ওনার শরীরের রক্ত ফক্ত ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, উনি ওইখানে সিঁড়ির পরে বসে পড়েছে, বসে পড়ে প্রবীরকে ডাকছেন যে প্রবীর শিগগিরই আসো। তো প্রবীর বলছে কি হয়েছে দাদা? বলে দেখো নিচে, দেখো লিফটের ইয়েতে। কারণ লিফটের ওই জায়গা তো ফাঁকা, ওটা তো লিফটের ঘর এরকম, আপনার বিল্ডিং যেরকম উঠবে এরকম উঠতে 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 যাবে না, ওর অত উঁচু দিয়ে যদি ফাঁকা জায়গা দিয়ে কেউ নিচে পড়ে যায় বলুন। আর নিচে কিছুটা জল থাকে, মাটি কাটার ফলে কিছুটা জল থাকে, জল তো 4-5 ইঞ্চি জল, ওই জলে তো কেউ ডুবে মরতে পারে না। এবার দেখছে মাথাটা নিচের দিকে, আর মানে পেট আর পা দিয়ে এরকম উঁচু করা এরকম পড়ে আছে। এর তো মানে গা হাত পা রক্ত ঠান্ডা হয়ে গেছে। 1.5 মাস আগে ওই একটা মারা গেল, 1.5 মাস কাটেনি এই একটা মরল অপঘাতে। আর সেই পার্টনারকে খবর দেয়, পুলিশ আসে, সেই বডি পোস্টমর্টমে যায়। মানে কি করেছে, ও ঘর থেকে বেরিয়েছে মদ খেয়ে, ঘর থেকে বেরিয়ে কোনটা লিফটের জায়গার কোনটা ঘর আর খুঁজে পায়নি। নিশ্চয়ই ওখান থেকে গেছে যে পা পিছলে ওখান থেকে একদম শটার নিচে পড়েছে, পড়ে মাথায় লেগেছে, হ্যামারে যে মারা গেছে। কেন ওইটুকু জলে তো কেউ যদি পড়ে সে তো মরবে না, দেয়ালে বাড়ি খেয়েছে, লাট খেতে খেতে পড়েছে। এইবার এরা পড়ে গেল মানে ভীষণ ফ্যাসাদে। মানে 3 পার্টনার আলোচনা করছে, বলে যে চিন্তা কর, এতগুলো প্রমোটিং করেছি, আমাদের কোনো দিন এইরকম হয়নি যে এইরকম মানে একটার পর একটা ডেথ কেস। আমি তো অবাক হয়ে যাচ্ছি রে ভাই, ভিটে কোনো গন্ডগোল আছে না কি রে, নিজেদের মধ্যেই আলোচনা করছে এরা। আর বুঝতেই পারছেন যে ওই অবস্থায় সেই আবার অর্থদণ্ড, ওই বডি পোস্টমর্টম করানো, ওই বডি দেশে পাঠানো, মুর্শিদাবাদে পাঠানো, তাদের টাকা সাহায্য করা, সাহায্য তো চাইবেই স্বাভাবিক, তার ক্রিয়াকর্ম করতে হবে, এ করতে হবে, দিতে হয়, সবটাই প্রমোটারকে দিতে হয়। পরে কি কাটাকুটি করবে বা কি করবে সেটা জানি না, কিন্তু এটা দিতে হয়, আমি করে দেখেছি। তো যাই হোক, এই সমস্ত ঝামেলা তো মিটলো, মেটার পরে এরা 3 পার্টনার আলোচনা করছে। তখন আমার বন্ধু বলছে, বলে শোন, এই বারাসাতে না এক মৌলবি আছে, এই বারাসাতে এক মৌলবি আছে, এই কিন্তু অনেক কিছু জানে, তো তোরা যদি বলিস আমি একবার আনতে পারি। তা বলে আনতো তুই, দেখি তুই ভিটের কোনো ব্যাপার আছে নাকি, গন্ডগোল আছে নাকি। যদি মৌলবীকে খবর দিয়েছে, তা মৌলবী এসছে, এসে মৌলবী সব ঘর এরকম ঘুরে 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 দেখছে, ছাদ অব্দি উঠেছে, সেকেন্ড ফ্লোরের ছাদ অব্দি। তো উঠে সব দেখছেন দেখছেন, দেখে ঠেকে বলছে আমাকে একটা পাত্র দিন না। তখন ওই মিস্ত্রিরা বলছে এই দেখতো তোদের ঘরে এই স্টিলের প্লেট প্লেট যেই থাকে এটা দে তো। তা একটা স্টিলের প্লেটে উনি ওখান থেকে খানিকটা মাটি তুলে ওই প্লেটের পরে দিয়েছে, দিয়ে ওই উর্দু বা আরবিতে কোনো ওদের যে মুসলিম মন্ত্রতন্ত্র সেইগুলো পড়েছে, আর মাটিটায় ফু দিচ্ছে। কিছুক্ষণ বাদে এই শর্মিষ্ঠা সিস্টারের ছোট দেওরকে বলছে দেখুন মাটির কালারটা দেখুন।
তখন শর্মিষ্ঠা সিস্টার দেওর বলছে, বলে আমি মাটির দিকে তাকাতে পারছি না। সাধারণত মাটি গ্রে কালারের হয়, মানে ধূসর কালার। মাটিটা তুললো প্লেটের পরে, ঝাড়ফুঁক করলো, করার পরে সেই মাটির রং হচ্ছে রক্ত, পূর্ণ রক্ত ছোপ পড়লে যেরকম হয় খয়েরি খয়েরি, ওই রকম টাইপের কালার হয়ে গেল মাটির কালার। এটা কোনো ভোজবাজি বা জাদুবিদ্যা না, জাদুবিদ্যা বলতে পারে, মানে কোনো ভোজবাজি নয়, এইটুকু বলতে পারি, তন্ত্রমন্ত্রের কাজ। এবার মুসলিম কোথায় ওরা যেরকম ভাবে করেছে, বলছে সেই মাটির দিকে তাকাতে পারছি না, মনে হচ্ছে যেন রক্ত মাখা মাটি পুরনো। তো ওই মৌলবী তখন বলছে যে এটা আমার একার কাজ না, আমার আরো দুজন আছে, তাদেরকে নিয়ে আসতে হবে, আর কম করে 3 দিন এখানে আমরা থাকবো, থেকে কাজটা করে আমরা বেরিয়ে যাব। তবে ঠিক আছে, নিয়ে আসুন। তা আরো দুজনকে ওই খবর দিল, খবর দিয়ে ওখানে আসলো। ওরা 3 দিন ছিল, এবং 3 দিন ওরা ওখানে বসে ওদের ওই কোরআন শরীফ টরীফ পাঠ করেছে। তারপরে ওদের যা নিয়ম টিয়ম কানুন, সেগুলো, সেই আচার নিষ্ঠা যেগুলো মুসলিম ইয়েতে, সেইগুলো করেছে। বলছে বাড়ির ফ্রন্ট সাইডে আর ব্যাক সাইডে 4 কোণায় 4টে এরকম মোটা মোটা লোহার লৌহদণ্ড, সেইগুলোকে মাটির নিচে পুঁতে দিয়েছে। ওদের মুসলিম কোথায় ওরকম ইয়ে করে পুঁতে দিয়েছে। পুঁতে দিয়ে বলছে যে আচ্ছা, এই বাড়ির মালিক কোথায় আছে? তো বলে বাড়ির মালিকই কাছেই আছে, মানে তাকে ভাড়াতে রাখতে হয়েছে। তো তারপরে তাকে একটু আনা যাবে, ডেকে আনা যাবে? তো বলছে হ্যাঁ, তো ডাকুন। তো ডেকে এনেছে। তো তখন ওই মৌলবী ওই বাড়ির মালিককে জিজ্ঞাসা করছে যে আপনার বাড়ির ওই কোণটাতে একটা কোণ দেখিয়েছে, যে কোনো একটা কর্নার দেখিয়ে বলছে ওই কোণটাতে কোনো কদম গাছ ছিল? তখন বাড়ির মালিক বলছে হ্যাঁ ছিল। বলে সে কদম গাছটা তো কাটা পড়েছে। তো বাড়ির মালিককে বলছে ঠিক আছে, আপনি যান, আমার ওইটাই জানার ছিল যে ওইখানে কোনো কদম গাছ ছিল কিনা। তো বাড়ির মালিক চলে গেছে। তখন এরা অবাক হয়ে গেছে, এ থাকে বারাসাতে, আর কোথায় বিটি রোডের ওই ব্যাকওয়ার্ড ওইখানে জায়গা, সেইখানটাতে ওই বলে দিচ্ছে যে ওই কোণে কদম গাছ ছিল। কিভাবে মিলে গেল? মৌলবী জানলো কি করে যে ওখানে কদম গাছ ছিল? তো বলছে ওই কদম গাছে যে ছিল সে খুব মারাত্মক, এবং ওই গাছটা কেটে দেওয়াতে সে আক্রোশে এটা কিন্তু করছে। এবং এরপরে আপনারা যদি আমাদের না ডাকতেন, আরো বড় রকমের কোনো কিছু হতো, এবং ক্রমশ হতেই থাকতো। এবং এটা জানেন তো, মানে সেই যে আপনি যে আবাসনটা করছেন বা ইয়েটা করছেন, ওটা একটা বদনাম হয়ে যায়। তখন বুকিং পর্যন্ত হবে না, কিন্তু বুকিং পর্যন্ত হবে না। এটা কিন্তু মানে খুব সাংঘাতিক ব্যাপার। তো মানে লোকে ভয় পাবে, এমনি মানুষ সাধারণভাবে এইসব শুনলে ভয় পায়। তো যাই হোক, ওরা ওটা করে দিয়ে গেলেন। করে দিয়ে মানে যখন ওই কদম গাছের কথা, তখন এদের পুরো বিশ্বাস হয়ে গেছে, এই 3 বন্ধু, এই 3 প্রমোটারের বিশ্বাস হয়ে গেছে যে হ্যাঁ, এরা ঠিক জানে। এবং 3টি কবচ 3 পার্টনারকে পরিয়ে দিয়েছে। বলে কবচ খুলবেন না, আপনারা হাতে রেখে দেবেন, কিন্তু ঠিক আছে আমরা বেঁধে দিয়ে গেলাম, হাতে রেখে দেবেন, আর নিশ্চিন্ত মনে কাজ করুন, আর কিচ্ছু হবে না, যা ছিল বার করে দিয়েছি, কাজ করে যান। এবং ফাইন, কাজ হলো, হলো। সে অ্যাপার্টমেন্ট দাঁড়িয়ে গেছে, গিজগিজ করছে লোক, প্রত্যেকটা একদম ফুলফিল হয়ে গেছে, লিফটও চলে, লিফট ফেসিলিটি আছে, ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস লাস্ট আমি শুনেছি, যে ওই লিফটে যদি একটু হালকা রাসের কেউ হয়, সে কিন্তু মানে বলে এখনো যে লিফটটায় উঠতে কেমন কেমন যেন লাগে, এই কথাটা কিন্তু বলে। বোঝা গেল? লিফটে উঠতে এখনো কেমন কেমন লাগে, মানে কেউ কেউ বলেছে এটা, তা নাহলে কথাটা বেরোতো না। সে কিন্তু জানেও না যে এখানে কি কিছু হয়েছিল বা কিছু, কিন্তু সে কিন্তু বলেছে যে লিফটে উঠতে কেমন কেমন যেন লাগে। বোঝা গেল? ঠিক দেখুন, এই ঘটনাগুলো এইরকম হয়। তো ঘটনা আমি বললাম আপনাদের, ফ্ল্যাট বাড়ির ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর দেরি করে আসার জন্য মার্জনা করবেন, বলে দিয়েছি। আমি লোককে ওই মানে আজে বাজে
ফেক জিনিস আমি মানে বলতে পারবো না। ফেক তখনই বলবো যখন আমি বলবো যে বইয়ের গল্প বলছি, তখন আপনি বুঝতে পারবেন যে বইয়ের গল্প বলেছি। বা আমার লেখা কোনো কাহিনী আমি বললে আমি বলে দেবো এটা আমার লেখা। কিন্তু যতক্ষণ আমি মানুষের কাছ থেকে ঘটনা পাচ্ছি ততক্ষণ আমি সেই ঘটনায় আমি বলে যাব। তো যাই হোক, এর পরের ঘটনায় যাই। এর পরের ঘটনাটা গার্ডেন রিচ থেকে রূপম সাধুকা আমাকে পাঠিয়েছে। তো রূপম বলছে, রূপমের একজন সায়েন্সের টিচার ছিল, ও তখন ক্লাস 9-এ পড়ে। তো ওর এক সায়েন্সের টিচার ছিল, নাম হচ্ছে সুব্রত আচার্যা। আমরা আচার্য যেটা বলি, তো সুব্রত আচার্যা, ওই স্যারের ডাকনাম ছিল সাহেব। তা স্যার ওকে সপ্তাহে বোধহয় 3 দিন বা 2 দিন এরকম ওই সায়েন্স গ্রুপ পড়াতো। তো স্যার একদিনকে এসছে। তা এই রূপমের আবার এই একটু অলৌকিক বা ভৌতিক কাহিনী টাহিনী এগুলো ভালো লাগে। তা কোনো কারণে স্যার সেনকে ওকে বলছে যে তোকে আজকে একটা ঘটনা আমি বলি, শোন, এটা আমার জীবনের সেরা ঘটনা, মানে এর কোনোদিন ব্যাখ্যা আমি কোনোদিন খুঁজে পাইনি। এবার ও তো খুব উৎসুক এইসব ঘটনাও শুনতে। তো স্যার বলছে যে দেখ, আজকে তোকে পড়ালাম না, তোকে ঘটনাটা বলি, তুই ঘটনাটা শোন। বলে তখন 95 সাল, আমার 24 বছর বয়স। 24 বছর বয়স। তা আমি তখন ওই সবে কলেজ পাস করে ওই করি, একটা স্যাটারডে ক্লাবে ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমি কাজ করি। বুঝতে পারছিস, সামান্য। আমার বন্ধু বান্ধবরাও মানে ওই রকম ওই ছোটোখাটো ওই চাকরি বাকরি, কারো আবার ব্যবসা আছে, এ আছে। তা আমাদের এই পাড়াদের ক্লাব ছিল, ক্লাবটা এখনো আছে। এখন অন্যান্য ছেলেরা তারা বড় হয়েছে, স্যারদের তো বয়স হয়ে গেছে, তারা চালায় এখন। তারপরে ওই ক্লাব ঘরটা আমাদের হাতে তৈরি। আর ক্লাব ঘরের পাশে ওই যে বড় পুকুরটা আছে, ওই পুকুরটার ধারে আমরা কিন্তু আড্ডা মারতাম। তা আমাদের এই 25-30 জনের মানে মেম্বার ছিল ওই ক্লাবটা। কিন্তু ওই ক্লাবে আড্ডা মারতে আসতো 8 থেকে 9 জন। 8 থেকে 9 জন। তো এই 8 থেকে 9 জনের মধ্যে রেগুলার ওয়াইজ ছিল এই স্যার, বুবুন বলে একটা ছেলে, আর চিরঞ্জিত বলে একটা ছেলে। এই 3 জন হচ্ছে পাক্কা, মানে এরা আড্ডা মারবেই। হ্যাঁ, কাজ থেকে বেরুক যাই করুক আড্ডা মার। আরো থাকতো 2-4টে ছেলে থাকতো। তা স্যার খুব ফ্র্যাঙ্কলি বলেছে, বলে দেখ, তোকে মিথ্যা কথা বলবো না, ওই যে পুকুরটার পাড়ে ওখানে বসে কিন্তু আমরা কেউ মদ্যপ না বা মদও খাই না, কিন্তু ওখানে কিন্তু আমরা কিন্তু মানে শখ করে ওখানে আমরা ড্রিঙ্কও করেছি। ঠিক আছে, এই পুকুরের ধারে বসে। আর আমাদের আড্ডা ছিল জানিস তো, চপ মুড়ি, সিগারেট, চা, হ্যাঁ, এই গল্প করতাম। আর সব রকম আলোচনা হতো, কোনটা কার সাথে পালালো, কোনটা কে কার গার্লফ্রেন্ড, এগুলোও যেমন আলোচনা হতো, আবার অন্য আলোচনাও হতো। তা বললো আমার বন্ধুদের মধ্যে সব থেকে, মানে যতজন বন্ধু ছিল সব থেকে মানে হই হুল্লোড় করতো চিরঞ্জিত বলে ছেলেটা, ওকে চিরু চিরু বলে ডাকতো। তা বলছে এই চিরু ছিল মানে সব থেকে মানে আড্ডা জমিয়ে রাখতো। এই চিরুর ব্যবসা ছিল লাইটের ব্যবসা। লাইটের ব্যবসা বলতে ইলেকট্রিক্যাল। ওর ইলেকট্রিকের একটা ছোট্ট দোকান ছিল, যেখানে ওই টিউব লাইট বিক্রি করতো, তারপরে এই 100 ওয়াটস বা 40 ওয়াটসের এই বাল্বগুলো বিক্রি হতো, তারপরে সুইচ, তারপরে আপনার এই ইলেকট্রিকের তার এগুলো সব বিক্রি হতো। আর ও করতো কি, এই যে দুর্গা পুজো কালী পুজোয় মানে চিরঞ্জিতের রমরমা, তখন লাইট বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসে ও সমস্ত কন্ট্রাক্টগুলো ধরতো, এবং পয়সাই পয়সা, ব্যাপক পয়সা কামাতো ওই টাইমে। তা 95 সালে যে মানে টুনি লাইট দিয়ে বা এমনি লাইট দিয়ে যে গেট হতো, সেই গেটের সাথে এখনকার গেটের অনেক তফাৎ আছে। সেটা একটা পৌরাণিক ধাঁচের সেই লাইট টাইটগুলো। তারপরে ওই যে ডুম জ্বালিয়ে এরকম ঝিকঝাক ঝিকঝাক রাস্তায় এরকম লাগাতো। হুম, এরকম জেডের মতো করে ওই রকম সাজাতো, টুনি দিয়েও সাজাতো। তা ওর মোটামুটি ভালো পয়সা ও কামাতো। তো চিরঞ্জিতের বাবা রিটায়ার করে গেছে, আর ওই মোটামুটি সংসারটাকে টেনে নিয়ে চলে যেত। ওর বাবার পয়সার পরেও অত মানে ইয়ে করতো না, ভরসা করতো না। ওর একটা বোন আর মা, এই নিয়েও তো সংসার। তা ও হচ্ছে মানে মস্ত মহলা ছেলে, সব ব্যাপারে ওর ইন্ধন, সব ব্যাপারে। আর ওখানে যে বললো আমাদের যে জগদ্ধাত্রী পুজোটা হতো,
ওই জগদ্ধাত্রী পুজোয় বললে বিশ্বাস করবি না, সবটুকু প্যান্ডেল থেকে ঠাকুর থেকে কেউ কোনো কাউকে দায়িত্ব দেওয়া আছে সে সেটা করেনি, ওটা চিরঞ্জিত হাসি মুখে করে দিত। আর লাইট তো ওর পয়সা দিয়েও লাগাতো, লাইট এক পয়সাও নিত না। এই ক্লাবের লাইট ফাইট কেটে গেলে ও লাইট লাগিয়ে দিত, পয়সা নিত না। এত মানে ভালো মনে হচ্ছে। তো যাই হোক, বলে আমি, বুবুন, চিরঞ্জিত, আমরা তো মানে এই তিনজন তো থাকতামই, সাথে আর 4-5 জন আসতো, এসে ওইখানে ক্লাব ঘরে আড্ডা হতো। এটা আমাদের বাঁধা ধরা রোজ। তা বললো জানিস, একবার তখন শীতের টাইম, শীতকাল, 95 সাল শীতকাল, তো তখন তো না ওই পুকুরের ধারে তো আর আড্ডা মারা যায় না, তখন ক্লাবের মধ্যে বসেই আড্ডা মারতে হতো। তো হঠাৎ দেখি ওই চিরঞ্জিত কেমন একটু চুপচাপ, মানে ও যেরকম লাফাতো ঝাঁপাতো, কথার মধ্যে এমন একটা কথা বলে ফেলতো যাতে সবাই হো হো করে হেসে উঠতো, ঠিক কেমন যেন একটু গুমসুম হয়ে আছে, মানে সেরকম ইয়েটা নেই। তা বললো, আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে চিরু, তুই এরকম চুপচাপ কেন? আজ কদিন ধরেই কিন্তু আমি লক্ষ্য করছি যে এই 20-21 থেকে লক্ষ্য করছি তুই কেমন একটু গুমসুম মেরে আছিস, চুপচাপ আছিস, কি রে, মন টন খারাপ নাকি, কি কোনো পারিবারিক সমস্যা নাকি? তা বলছে, না না, পারিবারিক সমস্যা না দেখ। তা বলছে, তাহলে তুই চুপ করে আছিস কেন, যেটা খুলে বল বন্ধুদের কাছে, আমার কাছে বল। তুই তো এরকম ছিলি না, তুই তো তো সব থেকে বেশি মানে এন্থু তোর। তা তুই যদি এরকম চুপ করে যাস তো আড্ডাই তো জমবে না। তারপরে, না রে, আসলে শরীরটা খারাপ, ওই জন্যই আর ভালো লাগে না এখন আর কিছু, আর অত মানে ইয়ার্কি টিয়ার্কি, কেমন মনটাও খারাপ, বুঝলি? তা বলছে, আরে বাবা, মনটা খারাপ কেন, খারাপ সেটা বল। তো ও সেটা বলছে না, বলে, না না, সেরম না, কিছু না, এমনি শরীরটা খারাপ, মানে এরকম গাঁই করে। তার স্যার দেখলো, বললো, দেখ, আমি আর অত ভিতরে ঢুকলাম না, কারণ দেখ, কার কি ব্যাপার আছে আমি কি করে বুঝবো, যদি বলতে না চায় তো জোর করে তো শোনা যায় না, এটা মুশকিল। তো আর কিছু বলে টলেনি। তো এই করে 22, 23, 24, 25 তারিখ বড়দিন চলে গেছে। ঘটনাটা ঘটে 27 তারিখ। 27 তারিখ ঘটনাটা ঘটে। স্যার বলছে যে আমি সেদিনকে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। মানে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি মানে আমার যে বস আছে, বসের থেকে খুব ঝাড় খেয়েছি, যে আমার লাস্ট মান্থের যে আমার যে ওয়ার্ক সেটা স্যাটিসফ্যাক্টরি নয়, এবং আমার নাকি খুব পারফরমেন্স খুবই বাজে গত মাসে। তাই বসের থেকে বকা টকা শোনার পরে আমার আর ভালো লাগেনি, আমি একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেছি। হুম। তো বেরিয়ে আমি বাড়িতে আসছি। তো বাড়িতে এসে ঠিক করেছি যে চিরু ফিরু আসবে, চিরঞ্জিত আসবে, বুবুন টুবুনদের নিয়ে আড্ডা মারবো, মনটা অনেক হালকা হবে। তা আমি শর্টকাট করার জন্য ওখানে একটা রাস্তা আছে, যারা গার্ডেন রিচে ওইখানে থাকেন তারা জানবেন। একটা, আপনার নামটা বলে দিচ্ছি, দাঁড়ান, আমি লিখে রাখি। এবার আগের নামটা আমি বলবো না, যারা গার্ডেন রিচ অঞ্চলে থাকেন তারা আমাকে জানাবেন যে এই নামে এ আছে নাকি। এটা কোনো কানন গলি, অমুক কানন গলি, এই নামে কোনো রাস্তা আছে, একদম পারফেক্ট আছেই। কোনো একটা কানন গলি, অমুক কানন গলি, ওখানে একটা শীতলা মন্দির আছে। দেখুন, আমি যদি ওখানকার যদি কেউ থাকেন ঠিক বলছি কিনা, বা ওই পাড়ার যদি কেউ থাকেন ঠিক বলছি কিনা। এবং ওই জায়গাটা তখন ওই 95 সালে একটু খুব কাম অ্যান্ড কোয়াইট, খুব একটা বাড়িঘর দুয়ার ওখানে একটু পাতলা পাতলা, আর রাস্তাটা খুব সুন্দর এবং নেচারটা খুব দারুণ। একদিকে কদম গাছ আছে, ওপাশে একটা বড় নিম গাছ ছিল, হ্যাঁ, গাছ আছে, ছিল রাস্তার দুপাশে, এখন কি হয়েছে জানি না। তো ওই পিচের রাস্তাটা দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগতো, আর ওই রাস্তাটা দিয়ে স্যারের বাড়ি যেতে শর্টকাট হতো। তো স্যার ওই রাস্তাটা ধরে যাচ্ছে, শীতলা মন্দিরটা ওখানে পুজোও হয়, ওই শীতলা মন্দিরটাকে ক্রস করেছে, ক্রস করতেই দূর থেকে দেখছে চিরঞ্জিত আসছে। আর চিরঞ্জিত স্যারকে দেখেই বলছে, আরে গুরু, সেই আগের ফোন, আরে গুরু, তুমি এত তাড়াতাড়ি, 8 ঘন্টা আগে, তুই তো 7টা, 7:30 আগে ফিরিস না। তা বলছে, না রে, প্রচন্ড ঝাড় খেয়েছি আজকে বসের থেকে, আমার মন টন ভালো নেই। তা বলছে, কেন মন ভালো নেই কেন? বলে, আমার নাকি লাস্টের
লাস্ট মান্থের পারফরমেন্স আমার খুব বাজে, হ্যাঁ, ঝাড় খেয়ে আর মন খারাপ হয়ে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেছি। তা তখন চিরঞ্জিত বলছে, আরে দর গুরু, অত সব মন খারাপ করিস না তো, চল তো এই আড্ডা মারবো চল। আহ, তুই বুবুনকে বল চপ নিয়ে আসতে, ঠিক আছে? আর তুই হাত পা দিয়ে ক্লাবে আয়, আমি ক্লাবে যাচ্ছি। চিরঞ্জিত বলছে, আমি ক্লাবে যাচ্ছি। তো বলছে ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। তারপরে তুই স্যার তখন বলেছে যে তুই বল না বুবুনকে চপ আনার কথা, বলে আমি না, তুই বল, আমি ক্লাবের দিকে যাচ্ছি, তুই বল, বলে দে। তো বলছে ঠিক আছে। এবার বুবুনকে ডেকেছে, এই বুবুন, এই বুবুন। তো বুবুন বেরিয়ে এসছে, কিরে সাহেব তুই এত তাড়াতাড়ি আজকে অফিস থেকে? তা বলে হ্যাঁ তাড়াতাড়ি চলে এসছি। শোন না, তুই কটা চপ নিয়ে আয়, চপ নিয়ে ক্লাবে চলে আয়। আমি বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি ক্লাবে চলে যাচ্ছি। আর ক্লাবে মুড়ি রাখা আছে, চিরঞ্জিত বলল। তো বলছে ঠিক আছে। স্যার তো এবার বাড়ি ঢুকে গেছে। বাড়ি ঢুকে স্যার হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ টেঞ্জ করে স্যার এবার বেরোবে। স্যারের বাবা স্যারকে ধরেছে, ধরে বলছে কোথায় যাচ্ছিস? তো বলছে ক্লাবে যাচ্ছি। তা বলে শোন শোন শোন, দাঁড়া, এই ক্লাবে যাওয়ার আগে এই টাকাটা অমুক বাবুকে দিয়ে যাবি, তারপর যেখানে খুশি যা, ক্লাবে যা, কোথায় যাবি যা, আগে ওনাকে টাকাটা পৌঁছে দিবি, উনি টাকাটা পেতেন আমার কাছে। তো বলছে ঠিক আছে দিয়ে যাব। এবারে ওই যে সেই অমুক বাবুর বাড়ি টাকা দিতে যাবে, ওটা ক্লাবের পাশ থেকে যেতে হবে, জানেন তো? তা ক্লাবের পাশ থেকে যখন যাচ্ছে, ক্লাবটা একটু তার তেরছা মতো, এই বাঁকা, এরকম এরকম বাঁ দিকে দিয়ে এন্ট্রান্স আছে। এপাশ থেকে যেদিক দিয়ে যাচ্ছে না, ওদিক দিয়ে জানলা পড়ে, জানালা পড়ে, জানলাটা দিয়ে দেখা যায়। তা সুব্রত স্যার যখন যাচ্ছে জানলার সামনে দিয়ে, ক্লাবের পাশ দিয়ে দেখছে চিরঞ্জিত বসে আছে। তা বলছে এই চিরঞ্জিত, আরে তুই অন্ধকারের মধ্যে আলোটা জ্বাল, আমি টাকাটা দিয়ে আসছি। তা বলে আরে আলোটা কেটে গেছে রে, ওখান দিয়ে বলছে আলোটা কেটে গেছে রে। তো বলে আলো কেটে গেছে, তা তুই বাড়িতে তো টিউবের অভাব নেই, এটা এনে লাগা। বলে ওটা নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক করে দেবো। বলছে ওটা নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক করে দেবো। তা স্যার গেছে, ওই ভদ্রলোককে টাকা দিয়েছে। বললো খুব জোর হলে তুই ধর 2.5 মিনিট মতো আমার লেগেছে, 2.5 মিনিট, এর বেশি আমার লাগেনি। 2.5 মিনিটের মধ্যে আমি ফিরে এসেছি। ফিরে এসে ক্লাবে দেখছি ক্লাবের তালা বন্ধ। আমি বললাম যাক চলে, কি হলো? চিরঞ্জিত তো ক্লাবের মধ্যে ছিল, এখন দেখছি তালা বন্ধ। তাহলে কি ও কি টিউবলাইট আনতে গেল? তা আনতেও তো এত সময় লাগবে না, বাড়ি তো কাছে, সবারই বাড়ি কাছে, ক্লাবের কাছে। তো এর মধ্যে বুবুন চপ নিয়ে এসছে, নিয়ে এসে বলছে কিরে সাহেব, স্যারের ডাক নাম সাহেব ছিল, কিরে সাহেব কি হলো, ক্লাবের তালা বন্ধ কেন? বলে আমি তো সেইটাই তো ভাবছি, আমি তো যাওয়ার সময় কাউকে টাকা দিতে গেছিলাম, তো দেখলাম চিরঞ্জিত অন্ধকারের মধ্যে বসে আছে। তাই আমি বললাম যে কিরে আলোটা কি হলো? তা বলছে যে আলো কেটে গেছে। তার মধ্যে তুই একটা বাড়ির থেকে এনে লাগা, তোর বাড়িতে তো অজস্র টিউব। তো বলে দাঁড়া দাঁড়া, আমার ওটা নিয়ে চিন্তা করিস না, তোরা আমি টিউবটা লাগাচ্ছি। এখন তো দেখছি কেউ নেই, তাহলে কি করি বলতো? বলে চল তোর বাড়ির দিকে। তো হাঁটতে হাঁটতে তোর বাড়িতে গেছে, কারণ ক্রমশ 8:45 বাজতে চললো, জানেন তো? তো ওর বাড়ির সামনে যেয়ে ডাকছে, এই চিরু, এই চিরু, কিরে তোর টিউব আনতে এত সময় লাগছে? তাই চিৎকার শুনে চিরঞ্জিতের বাবা বেরিয়েছে। তো বাবা বেরিয়ে বলছে কে, সাহেব নাকি? তখন বলছে হ্যাঁ কাকু, আমরা। বলে চিরঞ্জিত কি ঘরে এলো? তারপরে চিরঞ্জিত, আরে সে কোন সকালবেলা বেরিয়েছে বাবা, সে তো এখনো বাড়ি ফেরেনি। এবার স্যার হেসে ফেলেছে। তা ওই চিরঞ্জিতের বাবা তখন সাহেবকে হাসতে দেখে বলছে, বলে ও সাহেব তুই হাসছিস কেন রে? তা বলে কাকু ঠাট্টা করো না, চিরঞ্জিতের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। আমি যখন ওই শীতলামায়ের ওই রাস্তাটা দিয়ে যাই, গলিটা দিয়ে যাই, তখন আমার সাথে দেখা হয়েছে। আমাকে বললো ক্লাবে যাচ্ছি, আমি কাউকে টাকা দিতে গেছি, আমি তখন দেখলাম ও ক্লাবে। তুমি বলছো উম, চিরঞ্জিত সকালবেলা বেরিয়েছে, এখন আসেনি? বলে তোর বিশ্বাস হচ্ছে না সাহেব, তুই ভিতরে আয়, ভিতরে আয়। এবার স্যার তো ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখাচ্ছে, বলে এই দেখ, এই আংটার মধ্যে এই দেখ ক্লাবের চাবি ঝুলছে। এইবার স্যারের তো অবস্থা খারাপ হয়ে গেছে। বলে আংটার মধ্যে চাবি ঝুলছে, বলে কখন বেরিয়েছে ও? বলে সে তো সকাল 7 সকালে বেরিয়ে গেছে, কোথায় গেছে কি গেছে আমি তো কিছুই জানি না।
তাই ভাবছি যে তোরা যদি দেখাতে, তো তোর সাথে তুই বলছিস দেখা হয়েছে, তো বলে হ্যাঁ দেখা হয়েছে, তো এই রাস্তাতেই দেখা হয়েছে। তারপর ক্লাবের মধ্যে ওকে দেখেছি আমি। বললো ক্লাবের আলোটা কেটে গেছে, অন্ধকারে রয়েছে। তা বলছে আমি বাড়ির থেকে লাইট নিয়ে আসছি। বললো কি বলিস তুই, ও তো এখনো বাড়িতে আসেনি, চাবি তো এইখানে, তাহলে ও ক্লাবের ভিতরে ঢুকলো কি করে? মানে নানা রকম মানে ইয়ে। তা স্যার বেরিয়ে গেছে চিরঞ্জিতের বাড়ি থেকে, তখন বুবুনের হাতে সেই চপের ঠোঙা ধরা। বুবুন বলছে কি রে সাহেব, কি ব্যাপার? তুই বললি তুই দেখেছিস, ওর সাথে কথা বলেছিস। বলে স্যার বলছে বুবুন, আমি তো ব্যাপারটাই বুঝতে পারছি না যে কি করে এটা সম্ভব হয়। আমি তো ওকে রাস্তায় দেখলাম, আমাকে বললো আরে গুরু তুমি এত সকাল সকাল কি ব্যাপার বলতো। আমি তো বলে চল ক্লাবে যাবি, বলে না না ক্লাবে তো তালাই খোলা যাবে না, ছাড়, ক্লাবের চাবি নিয়ে দরকার নেই, আমার বাড়িতে চল। স্যার আর বুবুন স্যারের বাড়িতে গেছে, যে ওখানে ওর মা চাটা করে দিয়েছে স্যারের মা। ওরা ওই চা চপ ওইগুলো বসে বসে খেয়েছে আর এই নিয়ে আলোচনা করছে। তো করতে করতে রাত 10টা বেজে গেছে। তো 10টার সময় তখন বুবুন বলছে যে সাহেব আমি এবারে উঠি, বুঝলি, 10টা বাজে, খিদেও নেই, কি হলো ঠিক বুঝলাম না, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দুটো রুটি খেয়ে শুয়ে পড়ি, ভালো লাগছে না শরীরটা। স্যারও বলছে হ্যাঁ রে 10টা বেজে গেছে, তুই চলে যা, আমিও সামান্য কিছু খেয়ে আমিও ঘুমিয়ে যাই, কালকে আবার অফিস আছে। তো স্যারও, বুবুনও বাড়ি চলে গেছে, স্যারও একটু কিছু খেয়ে স্যার ঘুমিয়ে গেছে। প্রায় 11টা নাগাদ ওই ও সাহেব, ও সাহেব, এই সাহেব একটু বাইরে আয়, এই সাহেব একটু বাইরে আয়, এ চিৎকার করছে। তো বলছি এই তো কাকুর গলা। তো বেরিয়েছে, ও কাকু কি হয়েছে, কি হয়েছে, চিৎকার করছো কেন? ও তুমি করে কথা বলতো চিরঞ্জিতের বাবাকে। কাকু চিৎকার করছো কেন, কি হয়েছে? তো বলে বাবার শিগগিরই আয়, বাড়িতে পুলিশ এসছে। পুলিশ কি সব বলছে, আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যে সে কি, বাড়িতে পুলিশ এসছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন, বাড়িতে পুলিশ আসবে কেন? বলে তুই একটু বন্ধুদের খবর দে না। তখন স্যার দৌড়ে গিয়ে বুবুনকে ডেকেছে, বুবুন ওঠ তো। তখন বুবুন বলছে কি রে সাহেব এত রাত্রে? তা বলছে যে কি হয়েছে, বলে চল তো ওই চিরঞ্জিতদের বাড়িতে পুলিশের গাড়ি এসছে, কাকু বলছে কাকুর গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার তা না তুই কাজ কর, তুই আমার আরো বন্ধুদের খবর দে। যাই তো, বলে ঠিক আছে তুই চলে যা বাড়ির সামনে, আমি আর বন্ধুদের ডেকে নিয়ে আসছি। বুবুন চলে গেছে অন্য বন্ধুদের খবর দিতে। স্যার গেছে ওদের বাড়ির সামনে, তখন দেখছে পুলিশের জিপ দাঁড়ানো। এদিকে বুবুনেদের প্রায় 8-9 জন বন্ধু এসে হাজির ওখানে। পুলিশ একটা পার্স দেখিয়ে বলছে, মানি ব্যাগ, দেখুন তো এটা আপনার ছেলে, আপনার ছেলের নাম চিরঞ্জিত? তা বলছে হ্যাঁ চিরঞ্জিত। বলে এই ব্যাগের থেকে অ্যাড্রেস পেয়েছি, আপনার ছেলে সকাল 9:30টায় যে ফেরি লঞ্চ আছে, ওই লঞ্চের থেকে, তখন লোকজন কম ছিল লঞ্চে, ও ওখান থেকে গঙ্গায় লাফ দিয়ে সুইসাইড করেছে, এবং সবার চোখের সামনেই এটা হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না, লোকজনও প্রস্তুত ছিল না যে ও এরকম করতে পারে বলে। এবার বডি তলিয়ে গেছে, আমাদের কাছে খবর এসছে, আমরা সেই বডি তুলিয়েছি। তো বডি দেখলে চিনতে পারবেন না, চোখ টোক খুবলে নিয়েছে, কেন গঙ্গায় অনেক জলজ প্রাণী আছে, মাছ আছে, চোখ ফোক খুবলে নিয়েছে, ঠোঁটও এখান দিয়ে কাটা কাটা ছেঁড়া। তো যাই হোক বডিটা শনাক্ত করুন, আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাবো। এই কান্নার রোল পড়ে গেল, পুরো কান্নার রোল পড়ে গেল গোটা ইয়ে জুড়ে। সে বাবাকে ঠেকানো যায় না, মাকে ঠেকানো যায় না, আর বোনকে ঠেকানো যায় না, আর বন্ধু বান্ধবরা কে কাকে ঠেকাবে? বন্ধু বান্ধবরা নিজেরাই কাঁদছে, অত কাছের অত প্রিয় বন্ধু সে চলে গেল। এইবারে যাই হোক এই পর্বত তো মিটলো, এটা তো আর ব্যাখ্যা করার কোনো ব্যাপার নেই, আপনারা বুঝতেই পারছেন যে কিরকম জিনিসটা হয়েছে। সেই বডি পোস্টমর্টম হয়ে তো দাহ হয়ে, এবার জানেন তো এই সমস্ত কাজগুলো 3 দিনে হয়। অস্বাভাবিক বা আত্মহত্যার ঘটনার কাজ কিন্তু 3 দিনে আপনাকে করতে হবে, স্বাস্থ্যমতে তাই বলে, এবং 3 দিনে কাজকর্ম সমস্ত কিছু মিটলো। কিন্তু বন্ধুরা গিয়ে ওই মালা দিয়ে চলে এসছে, ওসব অন্ন তো মুখে তোলা যায় না, বলুন কেউ পারে? তো 3 দিন বাদে
ক্রিয়াকর্ম সব হয়ে গেল, আর ভেবে দেখুন যে বাবা নিজের হাতে ছেলের পিণ্ড দান করছে। এইটা মানে এটা কত বড় মানে মর্মান্তিক ব্যাপার। তো বন্ধু বান্ধবরা এটা নিতে পারেনি, তো ওরাও ন্যাচারালি যায়নি, ওই গিয়ে মালা দিয়ে চলে এসছে। কিন্তু এরপর থেকে না ওরা বাড়িতে টিকতে পারতো না। এই ইয়ের বাবা, চিরঞ্জিতের বাবা, মা, বোন। চিরঞ্জিতের বাবা মশারির দড়ি কাটিয়ে শুয়েছে, চার কোণে চারটে হুকে মশারির দড়ি আটকানো, শুয়ে পড়েছেন, টাক করে একটা দড়ি খুলে চলে আসলো, উনি উঠে আবার আটকালেন, আটকে আবার ভিতরে শুলেন। এবারে এই পাশের কর্নারেরটা খুলে ওনার গায়ের পরে পড়ে গেল, ঠিক আছে, আবার ওইটা আটকালেন, আটকানোর পরে দেখা গেল এই পাশের দুটো কর্নারের হুক খুলে এসে ওনার গায়ে পড়ছে, মানে এর উপস্থিতি টের পাচ্ছে, চিরঞ্জিতের উপস্থিতিটাও পদে পদে টের পাচ্ছে। এবার এই বাধ্য হয়ে সাহেবকে ডেকেছে, সাহেব দেখ, আয় একটু কি হচ্ছে তুই দেখ। তো বলছে কি হচ্ছে, বলছে এই হচ্ছে। তখন বলছে ঠিক আছে কাকা, চিন্তা করো না, আমি শুচ্ছি তোমার ধারে। বলে জানিস আমি এই এক রাত আমি ছিলাম, এখন দেখ একটা বাড়িতে তো আমি তো রোজ রোজ রাত কাটাতে পারি না, ওর একটা বোন আছে 18 বছর বয়স, ঠিক আছে, তা আমি এক রাত কাকার সাথে পাহারা দিয়ে আমি ছিলাম। তারপরে ওরা নাকি ওর মা শুনতো যে মেঝেতে পা ঘষে ঘষে চললে যেরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজ, ওই রকম আওয়াজ, কেউ যেন হাঁটছে, মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। তো তখন সেই ওর বাবা স্যারকে ডেকেছে যে সাহেব বলতো কি করি এরকম। তখন বলছে যে কাকু আপনি পুরোহিত মশাইকে ডাকুন, যিনি কাজ করেছেন, ডেকে জিজ্ঞাসা করুন যে কি করা যায়। তো উনি পুরোহিত মশাই যিনি কাজ করেছিলেন তিনি এসে বললেন যে একটা কাজ করুন, এ তো অপমৃত্যু, অপঘাতে মৃত্যু হয়েছে, আপনি একটা কাজ করুন, গয়াতে যান। ওর কোনো ছবি আছে? তা বলে হ্যাঁ ছবি আছে। বলে ওই ছবি নিয়ে যাবেন, ওর ছবিটা যদি ছোট ছবি থাকে তাহলে একটু ছবিটা বড় করে এনলার্জ করে সেই ছবি নিয়ে আপনি গয়াতে চলে যান। গয়াতে গিয়ে দেখবেন একটা নির্দিষ্ট স্থান আছে, যারা আত্মহত্যা করে তারা ওখানে পিণ্ডদান করে ওই ছবিটা গাছের সাথে সুতো দিয়ে বেঁধে দিয়ে আসে, ওরমভাবে বেঁধে দিয়ে আসতে হবে। তো আপনি যান, পিণ্ডটা দিয়ে ওর বাবা তাই করে, ওই পিণ্ডদান করে আসে, এবং করে আসার পর থেকে নাকি ধীরে 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 1 মাসের মধ্যে আস্তে 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 জিনিসগুলো নিষ্প্রভ হয়ে যায়, আর ওইগুলো আর হতো না। এবার স্যার বলছে যে একটা প্রশ্ন খালি থেকে গেছিল যে আমাদের ও মরলো কেন, ওটা করলো কেন। আর জানিস আমি রূপমকে বলছে যে আমি ডিসেম্বরের ওই 20-21 তারিখ থেকে আমি খেয়াল করতাম যে ও কেমন মন মরা, যে ছেলে অত লাফালাফি করতো, অত এ করতো, সে মন মরা। বলে ওর ঘরের থেকে একটা ডায়েরি বেরোলো। অনেকে আছে না যে মারা যাওয়ার পরে এইটা হাতড়ায় সেইটা হাতড়ায় হাতড়াতে ডায়েরিটা বেরিয়েছে, ওই ডায়েরিতে সমস্ত কিছু লেখা আছে যে ও ওইখানকারই একটা মেয়েকে 4 বছর ভালোবাসত, সেটা এই বন্ধুরা কেউ জানে না। 4 বছর, 4 ইয়ার এরা প্রেমিক প্রেমিকা, লাভার। এবং মেয়েটা এক জায়গায় লিখেছে যে তোমার জায়গায় আমি বর হিসেবে আর কাউকে চিন্তাই করতে পারি না। হ্যাঁ, আমার বরের জায়গায় তোমাকে ছাড়া আমি কাউকে চিন্তাই করতে পারি না, মানে এভিডেন্স। এবং এরা পরবর্তীতে খবর পায়, বিলক্ষণ চেনে, শুনুন, আমার সামনে না বলুক হয়তো, বা স্যার ওই ভেদটা না ভাঙুক, কিন্তু স্যার বিলক্ষণ চেনে কার বাড়ি কার মেয়ে। তো যখন শোনে যে সম্বন্ধ হয়ে গেছে, যখন ওই চিরঞ্জিতের বাড়িতে যায়, পরে জানা যায় যে চরম অপদস্থ করেছিল চিরঞ্জিতকে, যে তোমার কি আছে, তোমার ওই একটা ইলেকট্রিকের দোকান, হেনা তেনা, আমি ওই মেয়ে ওইভাবে বিয়ে দেবো না, আমি সরকারি ভালো ছেলে কাজ করে সেখানে চাকরি পেয়ে গেছে, চাকরি করে, সরকারি চাকরি করে। এবং মেয়েটাও নাকি ইগনোর করে চিরঞ্জিতকে। সব থেকে আশ্চর্যের এইটা যে চিরঞ্জিতকে মেয়েটা ইগনোর করে। মেয়েটা যদি ইগনোর না করতো, জবরদস্তি তাহলে একটা মানা যেত, কিন্তু মেয়েটাও ইগনোর করলো।
ফলে ছেলেটা এটা করতে বাধ্য হলো, এই ধোকাকে। কিন্তু ব্যাপারটা হলো, একটা মেসেজ এইটা হলো যে সেদিনও যদি এই বন্ধু বান্ধবের কাছেও যদি বলতো খুলে, এই বন্ধু বান্ধবদের এই সাপোর্টটাও কিন্তু পেল না। ল্যাক অফ সাপোর্ট অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অলসো। কারণ সমস্ত কথা সবাইকে না খুলে বলার দরকার যে আমার কিন্তু এই সমস্যা আছে, দেখ আমি এই করেছিলাম। এরা গিয়ে তেড়ে ফুড়ে পড়তে পারতো। আর তখনকার দিনে ওই রকম ধরুন এরা স্বাভাবিক জানে বিয়ে থা হবে, রেজিস্ট্রি ফেস্ট্রিও করে রাখেনি। রেজিস্ট্রি করে রাখলেও মেয়েটা বেগরবাই করতে পারতো না। এবার সেই সুযোগটা পেয়ে গেছে, ভালো ছেলে দেখেছে, সেখানে ঝুলে পড়েছে। মাঝখান দিয়ে এই ছেলেটার প্রাণটা চলে গেল। তাই এটা জানেন তো, এইগুলো ধরনের ঘটনা হচ্ছে। তা স্যার ওই সুব্রত স্যার এই ঘটনাটা শুনিয়েছিল, বলে শোন আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেই সুব্রত স্যার অবাক হয়ে যায় যে কি করে একটা মানুষ মৃত্যুর পরে, সুব্রত স্যারের সাথে যখন ওই লেনে দেখা হয়েছে তখন তো সে অলরেডি ডেড। লাস্ট এসে বন্ধুর সাথে দেখা করে গেছে, ওই ক্লাবে ঘুরে গেছে। এটাই সব থেকে, এই ঘটনার সব থেকে মানে মেইন জিনিস। স্যার এই ঘটনাটা শুনিয়েছিল, এবং এটা এটা একটা মেসেজও বটে যে প্রেম ভালোবাসা পৃথিবীর সব থেকে একটা পবিত্র জিনিস, এটা কোনো নো ডাউট। কিন্তু আমি মানে বয়োজ্যেষ্ঠ হিসেবে ছেলেদের এবং মেয়েদেরও বলবো, কারণ ওই দিনগুলো আমরা দেখেছি খুব ভালো করে, ওই 70-এর দশক 80-র দশক পার করে এসছি। ঠিক আছে, তো একটু কোষ্টি পাথরে একটু ঘষে নেওয়ার দরকার আছে। মানে যদি তখন বন্ধু বান্ধব কেউ বলতো, তাহলে বন্ধু বান্ধব তো বলতো ওই মেয়ে ছাড়া কি তোর আর মেয়ে নেই, যে পশ্চিমবঙ্গে গিয়ে আর মেয়ে নেই। আর মেয়েদেরও বলি যে পশ্চিমবঙ্গে গিয়ে আর ছেলে নেই ভাই, সব আছে, কিন্তু নিজের জীবনটা দিয়ে নয়। যে যাকে যতই গুঁতো দিই, এই ধরনের স্টেপ নেওয়া কখনোই উচিত না। বরং উল্টো পথে হেঁটে তাকে মানে সমুচিত সপাটে জবাব দেয়া, যে দেখ তুই কোথায় আমি কোথায়, সমুচিত হলে। কিন্তু এই পন্থা কখনোই অবলম্বন করা উচিত। আমি যারা ছোট আছে তাদেরও আমি মেসেজ দেব যে এতে কিন্তু নিজেই শেষ হয়ে ছবি হয়ে গেলে লাভ কিন্তু কিছুই হলো না, একদিন মানুষ মনেও রাখবে না। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্ত কখনোই নেবে না। আর যার সাথে প্রেম করো, কেউ বলবে আমি আইফেল টাওয়ার থেকে লাভ দিতে পারি, আমি সমুদ্রে লাভ দিয়ে পড়তে পারি তোমার জন্য, অনেকে অনেক জায়গার থেকে লাভ টাভ দেবে। ঠিক আছে, ওই লাভের জন্য ওই লাভ টাভ দেওয়া, ওগুলো সব বাদকে বাদ কথা, ওগুলো সব মাথা থেকে উড়িয়ে দেবে। তো আসল জায়গায় এসে তখন মানুষকে চেনা যায় বা বোঝা যায়। যেমন আমি যদি আজকে আপনাদের সামনে ঘটনা বলছি, আমি যদি ফ্রড করতাম, আমি বই থেকে গল্প বলে নিতাম, আমি বলতাম অমুক জায়গা থেকে বিভূতি আমাকে এই লিখে পাঠিয়েছে, অমুক জায়গা থেকে এই লিখে পাঠিয়েছে, তাহলে তো কি হতো, কি আমার তো আর্ন হতো। কিন্তু আমি সেটা করেছি কি? আমি করিনি। কারণ আমি আমার বিবেকের কাছে আমি এই অপরাধীটা হতে পারবো না। আমি কি কৈফিয়ত দেবো? এটা তো এখন দিনের বেলা আমি গল্প বলছি, রাত্রিরে আমি যখন শোবো তখন আমি কি বলবো? আমি কিছু লোককে ফেক গল্প শোনালাম বা ঘটনা শোনালাম, এটা তো হতে পারে না। আমি কারোর থেকে পেয়েছি সেটা আমি শোনাতে পারি। আর যেদিন বইয়ের গল্প বলবো সেদিন বলে দেবো। তো যাই হোক, ঘটনা আপনাদের কেমন লাগলো? আপনারাও আমাকে ঘটনা পাঠাতে পারেন, এইরকম ঘটনা। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া আছে আমার মানে ডেসক্রিপশন বক্সে। কিভাবে যাবেন ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের বলি। যেখানে লেখা আছে মা বাবা ঠাকুমা আশ্রবতী, ওই জায়গাটা একটু আঙুল দিয়ে টাচ করুন, ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, ওই নম্বরে এসে একটা হাই লিখুন। হ্যাঁ, ঠিক আছে। আর যদি অডিও করেন, দেখুন দু একজন অডিও করেছেন, কিন্তু এত তাড়াতাড়ি আমি বলেছি একটু ধীরে ধীরে আস্তে আস্তে বলবেন, হ্যাঁ, যাতে আমার বুঝতে সুবিধা হয়। কেন একটা অডিও আমাকে অনেকবার শুনতে হয়, তা নাহলে উপস্থাপনা করা যায় না। ২ নম্বর কেউ যদি লিখে পাঠাতে চান পাঠাতে পারেন। তবে নির্দ্বিধায় আপনি আপনার হয়তো মার কাছে শুনেছেন, দাদুর কাছে শুনেছেন, বা আপনার পাড়ায় ঘটে যাওয়া কোনো ঘটনা, বা আপনার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা, আপনি অনায়াসে আমার সঙ্গে শেয়ার যদি চান শেয়ার করতে পারেন। ওই নম্বরে এসে, হোয়াটসঅ্যাপ নম্বরে এসে। কিভাবে আসতে হবে তাও বলে দিলাম।
আর এক দিদিভাই তিনি বলেছেন যে ওই কালকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন ওই হলদিরাম সুইটসের ওখানে বোধহয় মানে থাকেন ওই কলকাতায় ওই স্টপেজে। তা বলেছেন যে কোনো মহাপুরুষের মানে জীবনের ঘটনা বা তার জীবনের অলৌকিক ঘটনা। তা আমি ওনাকে বলছি, হ্যাঁ আমি এই ধরনের ঘটনা বলেছি সিস্টার, আপনি দেখবেন এখানে তো আমার আজকে নিয়ে বোধহয় 225-26টা ভিডিও হবে। এবার কোনটায় বলেছি তো আমার মনে নেই। আমি স্বামী বিবেকানন্দর পর অলৌকিক ঘটনা বলেছি। আমি বড়দার বিখ্যাত হার্ট স্পেশালিস্ট যিনি এবং হার্ট সার্জেন, একটা মেয়ের, ছোট্ট বাচ্চা মেয়ের সংস্পর্শে এসে কীভাবে তিনি রামকৃষ্ণের ভক্ত হয়ে উঠেছিলেন আমি বলেছি। আমি মৌলাক্ষী মায়ের ঘটনা বলেছি ঝাড়খণ্ড বর্ডারে। আমি কোন্নগরে শকুন্তলা মায়ের ঘটনা বলেছি। তা আমি বলিনি তা না, আদি দৈবিক আদি ভৌতিক আমি সবসময় আমি বলি, যখন যেরকম ঘটনা আসে বলি। তবে আপনার অনুরোধ আমার মাথায় থাকবে, আমি নিশ্চয়ই ওইরকম ঘটনা আসলে, একটা এসছে কোনো একটা আশ্রমের ইয়ের ব্যাপারে ছেলেটাকে বলেছি আমি যে তুমি একটু পরিষ্কার করে অডিও করে আমাকে পাঠাও যাতে আমি বুঝতে পারি। খুব তাড়াতাড়ি বলেছো, ঠিক আছে? কারণ আমি যখন বলি তখন আমি স্পষ্টভাবে বলি, বলার পরে তারপরে আমি শুনিনি। তা যাই হোক, আপনার অনুরোধ আমার মাথায় থাকবে, আমি নিশ্চয়ই শোনাবো, সব শুনতে পাবেন। আর আপনার যদি শোনার ইচ্ছে থাকে ওই ভিডিওগুলো একটু গুছিয়ে শুনবেন, কোনটায় বলেছি আমার তো মনে নেই, অনেকগুলো ভিডিও আছে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কেউ গল্প পাঠাতে চান বা ঘটনা পাঠাতে চান, পাঠাতে পারেন ওই ঠিকানায়। হোয়াটসঅ্যাপে এসে একটা হাই লিখে দেবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, নমস্কার সবাইকে।